রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে দেশ ও জনগণের পাশে দাঁড়ানো সেনা সদস্যদের পদোন্নতি দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার সেনাবাহিনী সদর দফতরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সেনা সদর নির্বাচনী পর্ষদ 2024-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তিনি সেনা সদস্যদের পদোন্নতির ব্যাপারে এ দিক নির্দেশনা দেন। পদোন্নতি পর্ষদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা ছাত্র জনতার বিপ্লবে সিক্ত নতুন বাংলাদেশের সবাইকে স্বাগত জানান। এ সময় প্রধান উপদেষ্টা সৎ, নীতিবান এবং নেতৃত্বের অন্যান্য গুণাবলী সম্পন্ন অফিসাররা উচ্চতর পদোন্নতির দাবিদার বলে মন্তব্য করেন। তাছাড়া রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যে সমস্ত অফিসার সামরিক জীবনের বিভিন্ন কর্মকাণ্ডে যোগ্য নেতৃত্বাদানে সফল হয়েছেন তাদের পদোন্নতির জন্য নির্বাচন করার নির্দেশনা দেন তিনি। এ সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, প্রতিরক্ষা সচিব, চিফ অফ জেনারেল স্টাফ, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইনি জটিলতা কাটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন বলে জানিয়েছেন রুহুল কবির রিজভী। অন্যদিকে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, তারেক রহমান আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল, তাই সব মামলা আইনিভাবে মোকাবিলা করেই তিনি দেশে ফিরবেন। বিস্তারিত রয়েছে আবু সাইদ অপুর রিপোর্টে। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন মামলা থেকে অব্যাহতি ও জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ দলের অনেক নেতাকর্মী। এরই মধ্যে দেশের বিভিন্ন জেলায় বেশ কয়েকটি মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর তাই তার দেশে ফেরা না ফেরার বিষয়টি এখন রাজনীতির মাঠে বেশ আলোচনায়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে নাগাদ দেশে ফিরবেন এমন প্রশ্নের জবাবে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, সবাই প্রত্যাশা করছে দ্রুত তারেক রহমান ফিরবে। এখন দেশনায়ক তারেক রহমানের দেশে ফিরে আসা, এটাই হচ্ছে আমাদের অন্যতম প্রধান দাবি। দ্রুত সময়ের মধ্যে তার ফিরে আসার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করবে। অন্যদিকে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল, তাই তার সব মামলা আইনিভাবে মোকাবেলা করা হবে। তিনি যথাসময়ে দেশে ফিরবেন। স্বাভাবিকভাবে মানুষের প্রত্যাশা তিনি সহসায় দেশে ফিরে আসবেন। অফকোর্স সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং তিনি যথাসময়ে যথাযথ পদক্ষেপ নেবেন। আর আইনি বিষয় যেটা আমরা সেটা বলে আসছি সবসময়, আইন, আদালত, সংবিধানের প্রতি জনাব তারেক রহমান সাহেব সর্বোচ্চ শ্রদ্ধাশীল। তিনি জানেন তার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে প্রত্যেকটা মামলায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীনভাবে রায় দেওয়া হয়েছে। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে 17টি এবং পরবর্তী সময়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সব মিলিয়ে অর্ধশতাধিক মামলা হয়। একাধিক মামলায় তার সাজাও হয়েছে। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। যে উদ্দেশ্য নিয়ে মুক্তিযুদ্ধ করা হয়েছে তা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। আর আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়তে হলে আগে মিডিয়াকে ফ্যাসিবাদ মুক্ত করতে হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত রয়েছে ইউসুফ আলীর রিপোর্টে। দীর্ঘ প্রায় 2 বছর বিদেশে অবস্থান করার পর দুপুরে লন্ডন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এ সময় দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। সাংবাদিকদের সাথে আলাপকালে ইকবাল হাসান মাহমুদ বলেন, আওয়ামী লীগ সরকারের বিদায় হওয়ায় দেশের মানুষের মাঝে স্বস্তির নিঃশ্বাস বিরাজ করছে। 16 ডিসেম্বরে এসে যে অনুভূতিটা হয়েছিল আজকে আমার সেই অনুভূতিটা হয়েছে। আজকে বাংলাদেশ স্বৈরাচার খুনি মুক্ত বাংলাদেশ। আমরা যে উদ্দেশ্য নিয়ে যুদ্ধ করেছিলাম সেই উদ্দেশ্যকে পূরণ করতে হবে আমাদের সবাইকে মিলে। পরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এদিকে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়ে 1 সপ্তাহের মধ্যে নিষিদ্ধ সহ 7 দফা দাবি তুলে ধরেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। 7টি দাবি আজকে আপনাদের এই অনুষ্ঠান থেকে জনগণের পক্ষ থেকে আমি সরকারের কাছে বললাম, আমরা এই সরকারকে কিন্তু সহযোগিতা করতে চাই। এটাই হলো সত্য। বাংলাদেশের মালিক বলেন, সম্পাদক বলেন, সব ইন্ডিয়ান এজেন্ট। ফ্যাসিবাদ মুক্ত দেখতে চান সরকারকে, আগে আপনাদের মিডিয়া ফ্যাসিবাদ মুক্ত করেন।
ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। সাবেক পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গুলশান থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমানের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেলে ডিবির একটি টিম সাবের হোসেন চৌধুরী গুলশানের বাসায় অভিযান পরিচালনা করে, সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি এখন ডিবি কার্যালয়ে আছেন। সাবের হোসেন চৌধুরী রাজধানীর খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানা নিয়ে গঠিত ঢাকা ৯ আসনের সংসদ সদস্য ছিলেন। তাকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। একসময় তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করেন। এবারের শারদীয় দুর্গাপূজায় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার বিকেলে রমনা কালী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্গাপূজা যেন ভালোভাবে নির্বিঘ্নে হয় সেজন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ৮ দফা নির্দেশনা প্রতিটি পূজা মণ্ডপে পাঠানো হয়েছে। এবার পূজায় পুলিশ ছাড়াও সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করবেন বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নাই, পূজা এবার নির্বিঘ্নে হবে। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে ৮ দফা নির্দেশনা প্রতিটা পূজা মণ্ডপে আমরা পাঠিয়েছি এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে যারা যারা আছে, ডিভিশনাল কমিশনার, ডিআইজি, তারপরে আপনার এসপি, ডিসি, ইউএনও, ওসি সবার কাছে আমরা ইনস্ট্রাকশন পাঠিয়ে দিয়েছি। আপনারা এবার সবাই, আমি আশা করব আপনারা নির্বিঘ্নে এই পূজা উদযাপন করতে পারবেন। ৩ মাস পর ৬ সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। শনিবার রাতে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। মাহফুজ বলেন, ৩ মাস পর ৬ সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করা হবে। প্রশাসনে যারা ফ্যাসিবাদের দোষর রয়েছেন তাদের শাস্তির আওতায় আনতে সরকার বদ্ধপরিকর। জন আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র সংস্কার করা হবে। সরকার ক্ষমতা দায়িত্ব গ্রহণের ২য় মাস এবং এই সময়ের ভিতরে সরকার অনেক জায়গাগুলোতে মূলত আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বাংলাদেশের যে বিদ্যমান যে জনগণের যে আকাঙ্ক্ষার জায়গা থেকে যে সংস্কারগুলো রয়েছে, সংস্কারগুলো করার ক্ষেত্রে প্রায়োরিটি দিচ্ছে। অ্যাট দ্য সেম টাইম অ্যাডমিনিস্ট্রেশনে যেই জায়গাতেই যেখানেই ফেসিবাদের দোষরা সক্রিয় ছিলেন তাদের অনেকেই আপনারা দেখবেন যে অলরেডি অনেকেই গ্রেপ্তারের ব্যবস্থা করা হয়েছে। অনেকের নামে মামলা আছে, অনেকের বিরুদ্ধে মামলা অনুযায়ী গ্রেপ্তারের পরবর্তীতে বিচার বা পরবর্তী কার্যক্রম চলমান আছে। পলিটিক্যাল পার্টি বাংলাদেশের বিভিন্ন স্টেক হোল্ডার এদের সাথে কথা বলবেন। তাদের এই যে 3 মাসের যে টাইম লাইন, এটার মধ্যে তারা তাদের এই 3 মাসে এই পলিটিক্যাল পার্টির সাথে বসবেন, স্টেক হোল্ডারদের সাথে বসবেন। বসার পরে 3 মাসের মধ্যে তারা একটা রিপোর্ট দিবে। প্রফেসর ইউনূস বলেছেন যে ইলেকশনের কাজগুলো এগিয়ে যাবে, ইলেকশনের প্রস্তুতি, ইলেকশন কমিশন ফরমেশন, এগুলোর যে কাজটা সেটা এগিয়ে যাবে, যাতে যখনই কনসেনসাসটা রিচ হলো রিফর্মের ব্যাপারে, যাতে খুব দ্রুত একটা ইলেকশন দিয়ে দেওয়া যায়। এখনই আমরা টাইমটা বলতে পারছি না, বাট একটা স্পষ্ট একটা আমরা এটা দেখছি যে কিভাবে হবে প্রসিডিউরটা। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর র্যাব কখনোই প্রাণঘাতী গুলি ব্যবহার করেনি বলে দাবি করেছেন সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। ওবায়দুল কাদের, নানক, হারুনের তথ্য পেলেই গ্রেফতার করা হবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা। আবু সাইদ অপুর রয়েছে আরও একটি রিপোর্ট। র্যাবেরা বলল, আচ্ছা আপনি চিন্তা করেন না, আপনার ছেলে আপনি পেয়ে যাবেন কিছুক্ষণের ভিতরে। রাজধানীর সদরঘাট থেকে সুপরিকল্পিতভাবে অপহৃত প্রথম শ্রেণীর শিক্ষার্থী আব্দুল্লাহ নূর তুষারকে পিরোজপুর থেকে উদ্ধারের বিষয়ে জানাতে রাজধানীর কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে ব্রিফ করেন সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। বিস্তারিত অনুসন্ধানে আমরা আরও জানতে পারি যে এই অপরাধমূলক কর্মকাণ্ডে বাদলের সাথে তার স্ত্রীও তাকে সহায়তা করেন এবং যখন এই আব্দুল্লাহ নূর তুষারকে তাকে মূলত এই সদরঘাট থেকে তাকে নেওয়ার সাথে সাথে তাকে একটি বাসে করে তাকে মঠবাড়িয়াতে নিয়ে যাওয়া হয় এবং তাকে একটি ঘরে আটকে রাখা হয়।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর র্যাব কখনোই প্রাণঘাতী গুলি ব্যবহার করেননি। র্যাব ছাত্র জনতার আন্দোলনের সঙ্গে ছিল ও অভ্যুত্থান সফল করতে কাজ করে যাচ্ছে বলে জানান এই কর্মকর্তা। এর আগেও আমরা বলেছি যে ছাত্র জনতার উপরে র্যাবের কোনো সদস্য লিথাল উইপেন, এটা হয়তো আপনারা বুঝবেন, লিথাল, নন লিথাল, লেস লিথাল, এরকম কিন্তু কিছু ভাগ আছে অস্ত্রের। লিথাল উইপেন কখনোই ব্যবহার করা হয় নাই র্যাবের কোনো সদস্য দ্বারা। সো সেইভাবে আমরা কিন্তু সবসময় আছি, সাধারণ ছাত্র জনতার যে আন্দোলন ছিল সেটার সাথে আমরা ছিলাম, সেটার সাথে আমরা আছি, এবং এই যে অভ্যুত্থান এটাকে সফল করার জন্য এখন আমাদের যা যা করণীয় আমরা কিন্তু সবই করে যাচ্ছি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন ও রশিদের বিষয়ে তথ্য পেলেই গ্রেপ্তার করা হবে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। এদের বিষয়ে আমাদের তৎপরতা অব্যাহত আছে, আমরা যখনই তাদেরকে সুযোগ পাবো আমরা তখনই তাদেরকে গ্রেফতার করব। আমরা কাউকেই ছাড় দিব না, এবং দিব না, এবং যখনই আমরা সুযোগ পাবো তখনই আমরা সবাইকে আইনের আওতায় নিয়ে আসবো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 আগস্ট পরে এখন পর্যন্ত র্যাব 1070 জনকে গ্রেপ্তার করেছে জানিয়ে এই কর্মকর্তা বলেন, এর মধ্যে বিগত সরকারের উচ্চ পর্যায়ের 39 জন রয়েছে। পাশাপাশি অস্ত্র হাতে ছাত্র জনতার উপর গুলির ঘটনায় 15 জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিদিনই আপনি দেখবেন যে রাহক গোয়াল যারা তাদেরকেই আমরা ধরতেছি। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। আমি বললাম যে আপনাকে জুলাইয়ের শুরু থেকে শিক্ষকদের প্রত্যয় স্কিম বাতিলের আন্দোলন এবং পরে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন থেকে গণ অভ্যুত্থানের কারণে প্রায় 3 মাস অচলাবস্থায় কাটিয়ে আজ থেকে খুলেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। শুরু হয়েছে সব একাডেমিক কার্যক্রম। এছাড়া প্রায় 8 বছর পর আবাসিক হলগুলোতে বৈধভাবে আসন বরাদ্দের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি বিভিন্ন বিভাগের সিনিয়র শিক্ষার্থীরা 2023-24 শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিচ্ছেন। এতে ক্যাম্পাসে এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। শিক্ষকরা বলছেন, শিক্ষার্থীরা যেন সেশন জটে না পড়ে তাই দ্রুত সময়ে ক্লাস পরীক্ষা চালুর জন্য মেধার ভিত্তিতে আসন বরাদ্দ দেওয়া হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে গত 17 জুলাই বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। অতিবৃষ্টি ও পাহাড়ি ঝলে ময়মনসিংহ, শেরপুর, নোয়াখালী ও নেত্রকোনার লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বৃষ্টির কারণে এসব জেলার বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সংযোগ ও মোবাইল নেটওয়ার্ক নেই। নেত্রকোনায় সমেশ্বরী, কংস, উবদাখালী, ধনু, নেতাই, মগরা সহ সবকটি নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও অবনতি হয়েছে ধোবাউড়া উপজেলায়। প্রতিনিধি আনিসুর রহমান ও সাইফুল ইসলামের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ময়মনসিংহ, শেরপুর, নোয়াখালী ও নেত্রকোনার লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বৃষ্টির কারণে এসব জেলার বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সংযোগ ও মোবাইল নেটওয়ার্ক নেই। শেরপুরে বৃষ্টি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বৃদ্ধি পেয়েছে বিভিন্ন নদীর পানি। বিভিন্ন এলাকায় পানি বাড়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। পানিবন্দী মানুষদের উদ্ধার কাজ করছে স্থানীয় প্রশাসন সহ স্বেচ্ছাসেবী সংগঠন ও বিজিবি। এছাড়া নলিতাবাড়ি সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার কাজে যুক্ত হয়েছেন। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নেত্রকোনার সোমেশ্বরী, কংস, উপদাখালী, ধনু, নিতাই, মগরা সহ সবকটি নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। উজানে পানি কিছুটা কমতে শুরু করলেও ভাটি এলাকায় আরও অন্তত 40টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। পশ্চিম দিকে আইতেছে, পূব দিকে যাইতেছে, এই পানি যাবে বাটেলে, সিলেট পর্যন্ত যাবে। বৃষ্টি হতে অনেকের ফিশারি পার বুড়িয়া, পার ভাঙ্গিয়া অনেক মাছ নদীতে চলে আসছে। নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সোমেশ্বরী, কংস ও নিতাই নদীর পানি বৃদ্ধি পেয়ে দুর্গাপুর উপজেলার গাওকান্দিয়া, কাকইরগড়া, চণ্ডীগড় ও কুলাগড়া ইউনিয়নের রামবাড়ি, লক্ষ্মীপুর সহ অন্তত 30টি গ্রাম প্লাবিত হয়েছে। এসব এলাকার প্রায় 60,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও অবনতি হয়েছে ধোবাউড়া উপজেলায়। অতিবৃষ্টির কারণে 24 ঘন্টায় ধোবাউড়া উপজেলায় প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। উপজেলার 7টি ইউনিয়নে প্রায় 25,000 পরিবার এখন পানিবন্দী। ঘরে একবারে পানি উঠে গেছে, আমাদের থাকার জায়গা নাই। খাবার পানি আমরা এই যে এগুলো পানি খাইতেছি ভাই, কল টুল মোটর সব বন্ধ, কারেন্ট নাই। আমার ঘর ভেঙে গেছে, পানি উঠতে একটা শেষ হয়েছে, কিছু নাই। বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করে বিভাগীয় কমিশনার বলেন, চাহিদা অনুযায়ী সরকারিভাবে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে। বানভাসীদের সহায়তার আশ্বাস দিলেন ইউএনও। এই মানুষগুলিকে খাদ্য বা যে কোনো তার দেওয়ার জন্য যে পর্যাপ্ত তাদের যে চাহিদা, সেই চাহিদা মোতাবেক সরকার আমাদেরকে পর্যাপ্ত সহায়তা দিয়েছে। আমাদের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী মানুষজন, ছাত্ররাও কাজ করছে। আমরা সবাই মিলে চেষ্টা করছি এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।
দেশের পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় ক্ষতির পরিমাণ 14,421 কোটি টাকা বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। আজ সংবাদ সম্মেলনে সংস্থাটি এ তথ্য জানায়। সবচেয়ে বেশি 35% ক্ষতি হয়েছে কৃষি ও অবকাঠামো খাতে। সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, দক্ষিণ পূর্বাঞ্চলে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় 14,421 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, যা জিপিডির 0.26%। এর মধ্যে কৃষি ও বন খাতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, যার পরিমাণ 5,169 কোটি টাকা। পানির প্রবাহ দ্রুত এবং অত্যন্ত জোরে পানির প্রবাহের কারণে কিন্তু বাংলাদেশের 11টা জেলা, পূর্বাঞ্চলের 11টা জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতি এই বছর এখন পর্যন্ত আমরা দেখতে পেরেছি যে 14,421 কোটি টাকা হয়েছে। যদি মার্কিন ডলারে দেখা হয় তাহলে এটা 1.2 বিলিয়ন ডলারের মতন। কৃষি এবং বনায়ন যে খাত, তার ভেতরেই ক্ষতিটা সবচেয়ে বেশি হয়েছে, 5,169 কোটি টাকার মতন, যেটা সর্বমোট যেই ক্ষয়ক্ষতি হয়েছে তার মোটামুটি 35%-এর বেশি, প্রায় 36%। সারা দেশেই বেড়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় দেখা দিয়েছে বাড়তি প্রকোপ। রাজধানীর হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। বাসার আশেপাশে জমে থাকা পানি থেকে এডিস মশা বংশ বিস্তারের আশঙ্কায় ডেঙ্গু প্রতিরোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি নগরবাসীর। ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে আতঙ্কিত না হয়ে নিয়ম মেনে চলার পরামর্শ চিকিৎসকদের। দর্শক, আরও একটি রিপোর্ট নিয়ে আছেন আবু সাইদ অপু। সময় যত গড়াচ্ছে ততই প্রকট হচ্ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। হাসপাতালে বাড়ছে ভিড়। সরকারি কিংবা বেসরকারি এমন কোনো হাসপাতাল নেই যেখানে ডেঙ্গু রোগী নেই। হাসপাতালগুলোতে অসংখ্য ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। গেল 24 ঘন্টার পরিসংখ্যান বলছে ঢাকায় 605 জন, চট্টগ্রামে 49, রাজশাহীতে 18, খুলনায় 76, বরিশালে 102, সিলেটে 9, রংপুরে 30 এবং ময়মনসিংহে 38 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছে। এডিস মশার উচ্চ ঘনত্বের আবির্ভাব ঘটে 2000 সালে। 2023 সালে 3,21,179 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়। এর মধ্যে মারা গেছেন 705 জন। আর তাই নগরবাসী সামান্য জ্বর হলেই ভয়ঙ্কর ভীতি নিয়ে ছুটে আসছেন হাসপাতালগুলোতে। মূলত এখন সময়টা হলো ডেঙ্গুর সময়, যেহেতু ডেঙ্গুর সময় মূলত সেহেতু প্রথম স্টেপ হলো আমার পরীক্ষাটা করা। আশেপাশেও জ্বর বেড়ে যাচ্ছে, আমারও কয়েকদিন আগে জ্বর হয়েছিল, এর জন্য আসছি এখানে। ডেঙ্গু হয়েছে কিনা এই জন্য মেডিকেলে এসে পরীক্ষা করার জন্য নিশ্চিত হওয়ার জন্য আসা। তবে আতঙ্কিত না হয়ে কোন ধরনের উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হয় সেই বার্তাই দিলেন এই চিকিৎসক। যেহেতু এখন ডেঙ্গুর সিজন চলতেছে, তো ডেঙ্গুর টেস্ট, প্রাথমিক একটা টেস্ট আছে, ওই টেস্টটা করতে হবে। এর সাথে যদি গায়ে র্যাশ কিংবা বমি বমি ভাব কিংবা কোনো জায়গা দিয়ে যদি রক্তক্ষরণ হয় তাহলে অতি সত্বর হসপিটাল আসতে হবে। পরামর্শ দিলেন কিভাবে ডেঙ্গু থেকে বাঁচতে কি কি খেতে হবে এবং নিতে হবে চিকিৎসকের পরামর্শ। কে প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবার দিতে হবে এবং রোগীকে আমরা মশারির মধ্যে রাখার চেষ্টা করব, যাতে ওনার থেকে আরেকজন এফেক্টেড হতে না পারে। হ্যাঁ, আর রোগীকে সর্বদা একটু কেয়ারফুলি মেনটেন করতে হবে। রোগীর গায়ে কোনো র্যাশ উঠেছে কিনা, কোনো দিক থেকে রক্তক্ষরণ হচ্ছে কিনা, প্রচণ্ড মাথা ব্যথা, বমি ভাব আছে কিনা, সেসব খেয়াল রাখতে হবে। ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের 10টি অঞ্চলে 54টি ওয়ার্ডে মশা নিধনে 150 জন সুপারভাইজার সহ 1050 জন কর্মী রয়েছে। আর দক্ষিণ সিটির 10টি অঞ্চলে 75টি ওয়ার্ডে একই সংখ্যার কর্মী রয়েছে মশা নিধনের কাজে। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা।